হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি প্রক্রিয়া অংশগ্রহণ করে সেই প্রক্রিয়া শেষ হওয়ার জন্য বসে আছে, কিন্তু সেই বেকারদের যে অন্ন বস্ত্র বাসস্থানের যখন একটা সরকারি চাকরি, সেই চাকরিটা দিয়ে দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্তদের ডেকে। অর্থাৎ যারা বর্তমানে অবসরে চলে গেছে, যারা পেনশন পাচ্ছে মাসে 50 থেকে 70-80 হাজার টাকা যারা পেনশন পাচ্ছে, তারা সাথে সাথে এখন চাকরিও করবে। অর্থাৎ যাদের টাকা আছে, অর্থ আছে, যারা সমাজে সেটেল, 60 বছর অলরেডি চাকরি করে গভর্নমেন্ট কোষাগার থেকে প্রচুর টাকা স্যালারি নিয়ে চলে গেছে, এখন পেনশনও নিচ্ছে, তাদের ডেকে ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে। প্রতি মাসেই চাকরি দেওয়া হচ্ছে। এই যে একটা দেওয়া হয়েছে বলে আমরা একটু বসেছিলাম, ঠিক আছে, একটা দেওয়া হয়েছে, আমরা এটা দেওয়া হতে পারে, অবসরপ্রাপ্তদেরও একটা অধিকার আছে, কিন্তু প্রতি মাসেই এভাবে অবসরপ্রাপ্তদের ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে। গল্পটা কি? রাজ্যে কি বেকারের সংখ্যা কি নেই, না বেকারদের মধ্যে উপযুক্ত প্রার্থী খুঁজে পাচ্ছে না যে অবসরপ্রাপ্তদের টেনে এসে চাকরিটা দিতে হচ্ছে? 60 যারা হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে বর্তমানে, তাদের চাকরি 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 বলে ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে। আর অথচ বেকাররা যারা পথে ঘাটে আন্দোলন করছে, তাদের কথা চিন্তা করছে না। টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা 2 বছর ধরে আন্দোলন করছে, তাদের নিয়োগে কোনো গল্প নেই, কিন্তু অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগ। এসটিজিটিরা সুপ্রিম কোর্টে বসে আছে, সুপ্রিম কোর্টে তাদের আটকে রেখেছে বিভিন্ন তালবাহানা দিয়ে, তাদের নিয়োগ নেই, কিন্তু অবসরপ্রাপ্তদের নিয়োগ চলছে। জিআইবিটি চাকরি প্রার্থীরা 2020 সাল থেকে আন্দোলন করছে, তাদের নিয়োগ নেই, কিন্তু অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগ প্রতি মাসেই হচ্ছে। পুলিশ কনস্টেবল চাকরি হতে সে ভাই বোনরা, তারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে অ্যাটলিস্ট ফাইনাল অ্যান্সার কেটে পেয়েছে, তাদেরও নিয়োগ বন্ধ 2-3 বছর ধরে, কিন্তু অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগ চলছে। ফায়ার সার্ভিস রেজাল্ট দেওয়ার কোনো গল্প নেই, কিন্তু অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগ চলছে। জেল পুলিশ প্রসেসটা কমপ্লিট হবে না না হবে সেটার কোনো গল্প নেই, কিন্তু অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগ চলছে। চাকরির প্রসেসগুলা বাদ দিয়ে অবসরপ্রাপ্তদের কীভাবে পুনর্নিয়োগ করা যায় সেই বিষয়ে ত্রিপুরার সমস্ত ডিপার্টমেন্টগুলোই উঠে পড়ে লেগেছে। কারণ অবসরপ্রাপ্তরা কি, অবসরপ্রাপ্তরা চাকরি ক্ষেত্রে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তাদের একটা যোগ্যতা আছে, তাদের একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিতে তারা গভর্নমেন্টকে বেটার সার্ভিস দিতে পারবে, তারা বেটার পারফরমেন্স দিতে পারবে। হয়তো বেকাররা সেই পারফরমেন্সটা দিতে পারবে না, কারণ বেকারদের তো এক্সপিরিয়েন্সটা নেই, তাই হয়তো অবসরপ্রাপ্ত পুনর্নিয়োগ চলছে। তাহলে কি ধীরে ধীরে ত্রিপুরার যে বেকাররা চাকরি আসা ছেড়ে দেবে, সব কিছু চাকরিতে কি অবসরপ্রাপ্তরা ভাগ বসাবে? কিছুদিন পরে দেখবো শিক্ষক নিয়োগে অবসরপ্রাপ্ত যারা চলে গেছে তাদের নিয়োগ চললো, কিছুদিন পরে দেখবো জিআরবিটির মতো গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্ট হচ্ছে না, অবসরপ্রাপ্ত যারা গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ আছে তাদের পূর্ণ নিয়োগ চলে গেলো, কিছুদিন পরে দেখবো ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে না, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের পূর্ণ নিয়োগ চলবে। ধীরে ধীরে সেটাই হচ্ছে। প্রতিবাদের যদি আমরা বাসা খুঁজে না পাই, ধীরে ধীরে আস্তে আস্তে পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। অর্থাৎ আমরা বেকারদের নিয়োগ করবো না, বেকাররা পথে ঘাটে ঘুরুক, রাস্তায় ঘুরুক, তাদের বুটে আমরা জয়ী হইনি, আমরা হলো অবসরপ্রাপ্তদের পূর্ণ বুটে অবসরপ্রাপ্তদের দ্বারা জয়ী হয়েছে। তারা সমাজে প্রতিষ্ঠিত, তাদেরই আমরা চাকরি দেবো। অর্থাৎ যাদের আছে তাদের আরও দেবো, যাদের নেই তাদের পিষে মেরে ফেলো, এই ধরনের কাণ্ড কারখানা চলছে। আমরা অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগে বিরোধী না, অবসরদের পূর্ণ নিয়োগের আমাদের আপত্তি নেই, কিন্তু অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগের যে বিষয়টা, আজকে অ্যাডভার্টাইজমেন্ট দিল, এই মাসের ভিত্তি ইন্টারভিউ, সেপ্টেম্বর মাসে 1 তারিখ জয়নিং, আজকে যে বিজ্ঞপ্তিটা আলোচনা করছি, তাহলে কি হলো? 1 মাস নয়, 20-25 দিনের ভিতরে চাকরির বিজ্ঞাপন দিয়ে ইন্টারভিউ ডেটও দিয়ে, বিজ্ঞাপনের সাথে সাথে ইন্টারভিউ ডেটও দিয়ে দিয়েছে, ইন্টারভিউ ডেটও বিজ্ঞাপনের সাথে সাথে উল্লেখ করা আছে, এবং 1 মাসের ভিতরে জয়েনিং করে বেতনের ব্যবস্থা করা হবে। আর বেতনও কি কম, 65,800 টাকা বেতন, 4 টাকা নিয়ে কথা নেই। এই ধরনের কাণ্ড কারখানা বর্তমানে চলছে। আর বেকারদের চাকরি প্রসেসগুলো 4-5 বছর, কিন্তু অবসরপ্রাপ্তদের পূর্ণনিয়োগ আজকে চাকরি শেষ হয়েছে, কালকেই আবার বা 1 মাস পরেই তাদের আবার পূর্ণনিয়োগ করে দাও। তারা একদিকে পেনশন নেবে 60,000 টাকা, একদিকে বেতন নেবে 60,000, 1,20,000। আর বেকারদের 12-13 হাজার টাকা যে চাকরিগুলো, স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি, গ্রুপ ডি, এই চাকরি দেওয়ার মতো অর্থ গভর্নমেন্টের কোষাগারে নেই, এই চাকরি দেওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু অবসরপ্রাপ্তদের দেওয়ার জন্য পেনশন আছে, গ্র্যাজুইটি আছে, রিপসেলার আছে, সব কিছু আছে। একজন বেকার, একজন যখন সরকারি চাকরি দিবি, 60 বছর বয়সে যখন সরকারি চাকরি শেষ হয়, সবচেয়ে প্রথম তো বেতন থাকে। একজন যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি ধরে নিই, বেতন মিনিমাম 1 লাখ টাকা বেতন হবে অবসর সময় একজন ইঞ্জিনিয়ারে। তাহলে পেনশন একজন ইঞ্জিনিয়ার কত পাবে? ম্যাক্সিমাম 50,000 থেকে 60,000 টাকা পেনশন পাবে, সাথে ডিএ টিএ তো আছেই, ঠিক আছে।
1 লাখ টাকা যদি সর্বশেষ বেতন হয় একটা ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ারটা প্রায়োরিটি দিচ্ছি প্রথম, এরপরে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফটা পাচ্ছি, তাহলে লিপ স্যালারি কত হবে? লিপ স্যালারি পাবে লাস্ট 300 দিনের বেতন, অর্থাৎ 10 মাসের বেতন, অর্থাৎ 1 লাখ টাকা যদি কেউ স্যালারি হয়, লাস্ট 10 মাসের মধ্যে 10 লাখ টাকা। চাকরিতে অবসরের সময় 10 লাখ টাকা কী পাবে? লিপ স্যালারি পাবে। গ্র্যাজুইটি পাবে ম্যাক্সিমাম 10 লাখ টাকা, যেহেতু বেতন বেশি, তাহলে গ্র্যাজুইটি 10 লাখ, লিপ স্যালারি 10 লাখ, প্রভিডেন্ট ফান্ডে না হলেও 30 থেকে 40 লাখ জমানো থাকলো, সব মিলে 50 লক্ষ টাকা হয়ে গেল। এখন আবার পেনশন মাসে পাবে 50,000 টাকা, ঠিক আছে, মানে একদিকে ফিক্সড ডিপোজিট 50,000 টাকা হয়ে গেল, 50 লাখ টাকা হয়ে গেলো, সেটা তো ইনকাম এটা থাকবেই, সাথে পেনশন পাবে, ঠিক আছে, এতটুকু ঠিক আছে, কারণ তারা পরিশ্রম করেছে, কর্ম করেছে, ত্রিপুরা সরকারকে পরিচালনা করেছে, তাদের আমরা সেলুট জানাচ্ছি, তারা প্রথম সারিতে ত্রিপুরা সরকারের জন্য কাজ করেছে, ত্রিপুরার উন্নয়নে কাজ করেছে, তাই তাদের যেটা প্রাপ্য তারা সেটা পাবে, এতটুকু ঠিক আছে। কিন্তু বর্তমান সময় তাদের যখন আবার পূর্ণ নিয়োগটা চলছে, পূর্ণ নিয়োগে তো এখানে আবার সরকারি কোষাগার থেকে 60 থেকে 65,000 বেরিয়ে যাচ্ছে, এই 60 থেকে 65,000 টাকা দিয়ে জিআরবিতে এটলিস্ট 4 জন বেকারের চাকরি দেওয়া যেত, নতুন ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হলে 2 জন ইঞ্জিনিয়ার বেতন দেওয়া যেত, তাহলে তারাও ইঞ্জিনিয়ারও খুশি থাকতো, অন্য অন্য পদে চাকরি প্রার্থীরাও খুশি থাকতো, বেকারও খুশি থাকতো, আমরা চাকরি দিয়েছে, কিন্তু সেই পথে হাঁটছে না সরকার, সরকার হাঁটছে পূর্ণ নিয়োগে। দেখি আমরা নোটিফিকেশনটা কি বেরিয়েছে। রাজ্যের সরকারি চাকরিতে অবসরকালের সর্বোচ্চ সেবাগত 60 বছর। সরকারি ভাষায় এই সময় নাকি সাধারণত যে কোনো লোকের কর্মক্ষমতা কমতে শুরু করে, অথচ আশ্চর্যজনকভাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখন শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করে অবসরপ্রাপ্ত কিন্তু 60 কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। টিপিসি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া একের পর এক বাতিল করে, এভাবে সরকারি ভাষায় কর্মক্ষমতা হারিয়ে ফেলার পর্যায়ে যারা বুড়ো হয়ে গেছে তাদের সঙ্গত কারণে নিয়োগ হবে, এটা বেকারদের মধ্যে একটা তুমুল খুব তো ছড়াবে। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ নিগম থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের জন্য। বিজ্ঞাপনে বলা হয়েছে সিনিয়র ম্যানেজার পদে থেকে কোনো সরাসরি বা অবসরপ্রাপ্ত যারা ইঞ্জিনিয়ার আছে তাদের নিয়োগ করা হবে, অথচ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস আউট করা শত শত বেকার, হাজার হাজার বেকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস আউট করবে, সেটা তাদের নিয়োগ হবে না। বিদ্যুৎ দপ্তরে তাদের নিয়োগ হবে না, কাদের নিয়োগ হবে? যারা অবসরপ্রাপ্ত, ম্যাক্সিমাম যারা 65 বছর বা এসসি যারা 60 বছর, তাদের ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে, এবং ইন্টারভিউ ডেটও দিয়ে দেওয়া হয়েছে। এই মাসের লাস্ট উইকে যেটা ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়েছে। 11 মাসের চুক্তিতে প্রথমত তাদের নিয়োগ করা হবে, 15টা পদ আছে, বেতন 65,800। ডিগ্রিধারী, অথচ রাজ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বেকারের সংখ্যা হু হু করে বেড়ে চলছে। অনায়াসেই এদের নিয়োগ করার যাবতীয় সুবিধা থাকা সত্ত্বেও রাজ্য সরকার যে পথে না হেঁটে সরকারি ভাষায় কর্মক্ষমতা হারিয়ে ফেলা যাওয়া বুড়ো যাওয়া হয়ে যাওয়া ইঞ্জিনিয়ারদের ফের সুযোগ করে রাস্তায় নেমেছে। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তর চলছে আউটসোর্সিং, আর এই আউটসোর্সিংয়ে নেওয়া কর্মীদের যা বেতন দেওয়া হচ্ছে তাতে আর যাই হোক অন্তত এই এই পরিস্থিতিতে সংসার প্রতিপালন করে সম্ভব নয়। 6,000-7,000 টাকা বেতন আউটসোর্সিং মধ্যে, আবার অবসরপ্রাপ্তদের পূর্ণলিঙ্গই হোক আর আউটসোর্সিং হোক, সবইতেই নিয়োগ পাচ্ছে শাসক দলের আস্থাবান লোকেরাই। অন্তত সাধারণ মানুষের এমনটি অভিযোগ। বহু করতে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন নয়, তার প্রমাণও উঠে এসেছে। অথচ আক্ষরিক অর্থে সরকারি নীতি রাজ্যে বেকার সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে সরকারি পরিভাষা অনুযায়ী কর্মক্ষমতা পায় হারিয়ে ফেলা বুড়োদের নিয়োগ করে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানকে ধরে রাখা আদৌ কতটা সম্ভব, এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নচিহ্ন উঠেছে। বিজ্ঞপ্তিটা যদি আমরা দেখি, বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এরকম, ওয়ালকের ইন্টারভিউ ডেটা হয়েছে, ইন্টারভিউ ডেট দেখো, ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়েছে 27 আগস্ট 2024। এটা এটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে আজকের ডেটে, গতকালকে ডেটে। এখানে ইন্টারভিউ ডেটও দিয়ে দেওয়া হয়েছে 27 আগস্ট 2024, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের দিনে ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়েছে, এবং 27 আগস্ট ইন্টারভিউ, 27 আগস্ট সিলেকশন হবে, অর্থাৎ 27 আগস্টই তাদের হয়তো অফারও জয়েনিং করিয়ে নেওয়া হতে পারে, 1 সেপ্টেম্বর থেকে হয়তো অফারও জয়েনিং করিয়ে নেওয়া যেতে পারে। এখানে মানে অবসরপ্রাপ্ত পূর্ণ নিয়োগের যে প্রসেসটা, এটা যদি এত দ্রুতগতিতে করা সম্ভব হয়, তাহলে বেকারদের চাকরি প্রসেসটা এত দ্রুতগতিতে করা সম্ভব হবে না কেন? বেকারদের কেন বছর কি বছর ওয়েট করতে হবে? আর এই চাকরিটা কি বেকারদের দেওয়া যেত না? হ্যাঁ, পোস্ট হলো সিনিয়র ম্যানেজার হয়তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা যায় না, কিন্তু ম্যানেজার তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা যেত। তাহলে 15টা যেহেতু পোস্ট আছে, 15 জন ম্যানেজার নিয়োগ করা যেত। আর বর্তমানে যারা 15 জন ম্যানেজার যারা বিদ্যুৎ দপ্তরে কাজ করছে, তাদের প্রমোশন দিয়ে সিনিয়র ম্যানেজার করে তাদের সিনিয়র ম্যানেজার দিয়ে দেওয়া যেত, তাহলে 15টা ম্যানেজারের পোস্ট খালি হতো। আমি বলছি বিদ্যুৎ নিগমে বিদ্যুৎ দপ্তরে 15 জন ম্যানেজার যারা আছে, মানে ম্যানেজার যারা আছে তাদের থেকে মানে নিয়ম অনুসারে 15 জনকে প্রমোশন দিয়ে সিনিয়র ম্যানেজার করা যেত, তাহলে ম্যানেজারের পোস্ট খালি হতো 15টা, তাহলে ম্যানেজার 15 জন নিয়োগ করা যেত, নতুন ম্যানেজার 15 জন নিয়োগ করা যেত। কিন্তু সেই পথে কিন্তু সরকার বা বিদ্যুৎ দপ্তর হাঁটেনি, একদম ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে www.tscl.in থেকে বা ত্রিপুরা গভর্নমেন্ট অফিসিয়াল .in থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে সেটাতে বায়োডাটাটা ফর্ম ফিল আপ করে 27 আগস্ট চলে যাবে। 27 আগস্ট সবাই ইন্টারভিউ দেবে, এরপরেই তাদের সিলেকশন হয়ে যাবে। এইভাবেই চলছে। আজকে যে নতুন বা আজকে যে প্রথম এরকম নয়, এইভাবে আগে অতীতেও হয়েছে
অ্যাকচুয়ালি অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগটা গভর্নমেন্ট কেন প্রায়োরিটি দেয়, সেই প্রায়োরিটিটার বিষয়টা হলো অবসরপ্রাপ্তরা সব কাজ জানে, এ বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, তাদের পুনর্নিয়োগ করা চলে। বেকাররা তো সব কাজ জানে না, তাদের সেই এক্সপিরিয়েন্স নেই। কোশ্চেন হলো অবসরপ্রাপ্ত যারা চলে গেছে তাদের এক্সপিরিয়েন্স কি প্রথম দিন থেকেই ছিল, নাকি চাকরি করতে হতে এক্সপিরিয়েন্সটা এসেছে? চাকরি করতে করতে এক্সপিরিয়েন্সটা তো এসেছে। তাহলে বেকাররাও তো চাকরি করতে হতে এক্সপিরিয়েন্স আছে। এইরকম গল্প যদি সব ক্ষেত্রেই চলে তাহলে যে কোনো চাকরির ক্ষেত্রেই তো এক্সপিরিয়েন্স দরকার। গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডি নিয়োগ করার কি আছে? এক্সপিরিয়েন্স নেই তাদের। জেআরবিটি গ্রুপ ডি চাকরি সবাইকে এক্সপিরিয়েন্স আছে, অফিসে কাজ করতে হবে, তাহলে অবসরতে পূর্ণ করে দেওয়া হবে। ইন ফিউচার হতেই পারে, যেহেতু এটা হয়েছে সেটাও হতে পারে। জেআরবিটি গ্রুপ সি কেন নিয়োগ করবো? তাদের কি কোনো এক্সপিরিয়েন্স আছে? বেকারদের এক্সপিরিয়েন্স তো নেই, তো অবসরপ্রাপ্ত তো পুনর্নিয়োগ করে দেবো, তাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। শিক্ষক, বর্তমানে যারা টেট ডিএলএড পাস করে শিক্ষকরা আছে, তাদের চাকরি দিলে তারা স্কুলে যাবে, পড়াবে, পড়াশোনা শিখতে হবে, তাদের কীভাবে পড়াতে হয়, পড়ার দায়িত্ব শিখতে হবে। নিয়োগ করার কী আছে? যারা যারা এখন বর্তমানে রিটায়ারমেন্টে গিয়েছে শিক্ষকরা, তাদের নিয়োগ করে দেবো, তারা তো এক্সপিরিয়েন্স আছে, এত বছর ধরে ছাত্রদের পড়িয়েছে। এরকমই তো গল্পটা চলছে। বেকারদের মানে চাকরিতে কোনো এক্সপিরিয়েন্স নেই বলে তাদের বারবার এইভাবে দূরে ঠেলে দেওয়া হবে। অবসরপ্রাপ্তদের এক্সপিরিয়েন্স আছে, যোগ্যতা আছে বলে তাদের চাকরিটা দেওয়া হবে। সেই জিনিসটা কি ঠিক? বেকারদেরও তো সুযোগটা দেওয়া দরকার। একটা যদি প্রতি মাসে মানে বছরে বা 2 বছর পর পর একটা রিক্রুটমেন্ট যদি অবসরপ্রাপ্ত পুনর্নিয়োগ করা হয় তাহলে ঠিক আছে। মাস কি মাস, বছর কি বছর এইভাবে অবসরপ্রাপ্ত পুনর্নিয়োগ চলে যাবে, এটা তো আর হয় না। যাদের আছে তাদের আরও দিতে হবে, যাদের নেই তাদের কথাটা চিন্তা করবে কে? যাদের বুদ্ধি আমরা জয়ী করেছি তারাই তো সেই জিনিসটা চিন্তা করবে। বাইরের স্টেট, বাইরের গভর্নমেন্ট তো সে চিন্তা করবে না। তাই আমাদের গভর্নমেন্টের কাছেও দাবি থাকবে, আবেদন থাকবে যে অ্যাটলিস্ট বেকারদের যাতে চাকরির ব্যবস্থাটা করে দেওয়া হয়। অবসরপ্রাপ্ত পুনর্নিয়োগে মানে করা না করাটাই ঠিক, কারণ তারা অলরেডি সমাজে প্রতিষ্ঠিত, সম্মানের সাথে পেনশন বা সম্মানের সাথে তারা সমাজে চাকরি বা কাজ করে এখন অবসর গ্রহণ করছে। এখন তারা জীবনটা অন্যভাবে তারা অতিবাহিত করবে। সেই সুযোগে সেই যে ভ্যাকেন্সিগুলো পড়ে আছে সেইগুলোকে বেকার চাকরি প্রত্যাশী হাত থেকে দিয়ে দেওয়া হোক, তাদের চাকরিটা দিয়ে দেওয়া হোক না কন্টাকে 11 মাস, হোক না 65,000 টাকা বেতন। সেই 11-15 জন যদি বেকার ইঞ্জিনিয়ার ভাই বোন চাকরিটা পেতো, 65,000 টাকা মাসে বেতন পেত, তাহলে কতকটা সুবিধা হতো তাদের, কতকটা তাদের রিক্রুটমেন্টটা হেল্পফুল হতো, সমাজে তারা বেঁচে থাকতে পারতো। সেটাই বিষয়। কবে আমরা ঘুম ভাঙবে, কবে আমরা ঘুম থেকে উঠবো, সেটাই দেখার বিষয়। দিন দিন কি এইভাবেই বেকাররা বঞ্চিত করে অবসরপ্রাপ্তরা তাদের স্থানটা, বেকারদের যে মুখে গ্রাসটা, মুখের বাদটা এভাবেই কি দিন দিন অবসরপ্রাপ্তরা ছিনিয়ে নেবে, সেটাই দেখার বিষয়। অ্যাকচুয়ালি দেখবেই তো এইভাবে, দেখবে এটা একমাত্র ভোটার, যারা বেকার চাকরি করতে সেটা তারাই একমাত্র দেখবে। তাদের সুযোগ সুবিধা, তাদের যে ন্যায়, তাদের যে বিচার একমাত্র তারাই করবে। সেই জন্যই তো চাকরি প্রত্যাশী বেকাররা বর্তমান রাস্তায় আন্দোলনে নেমেছে। হয়তো সে আন্দোলনের পথটা আরও দীর্ঘতর হবে, হয়তো আন্দোলন বা প্রটেস্টটা আরও কঠিন হবে, আরও শক্তিশালী হবে। তখন হয়তো সরকার কিছুটা থমকে যাবে যে না, এবার বেকারদের কথা চিন্তা করতে হবে। সব চিন্তা বাদে শুধুমাত্র সবচেয়ে প্রথম প্রায়োরিটি হলো বেকাররা, এবং তাদের বঞ্চনার যে অবসানটা সেটা একমাত্র সরকারই করতে পারবে, এবং সরকার তখনই করবে যখন সরকার একটু চাপে পড়বে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।